প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুভ সকাল। সিল টিভির প্রতিদিন সকালের অনুষ্ঠান সোমবার শিরোনাম দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাহবুবুল আলম মিলন। আজকে সংবাদ বিশ্লেষণে আছেন অতিথি রিনা কর্মকার, শিক্ষাবিদ ও সহসভাপতি বাংলাদেশ মহিলা পরিষদ। রিনা কর্মকার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। বরাবরের নাই অনুষ্ঠানটি আজকেও পরিকল্পনা আছে শেখ নুরুল ইসলাম আর মালঞ্চ বুক সেন্টার রাজা মেনশনের সৌজন্যে আজকে অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে। মালঞ্চ বুক সেন্টারের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল লতিফকে কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। হাতে নিচ্ছি পত্রিকা। আজকে যে পত্রিকাগুলোতে নাম পড়ে শোনাচ্ছি, প্রথম আলো, সিলেট বাণী এবং বাংলাদেশ মিডিয়া, তিনটি পত্রিকারই আমি শিরোনাম পড়বো এবং অতিথির কাছে আমরা গুরুত্বপূর্ণ খবরগুলোর বিশ্লেষণ শুনবো ইনশাআল্লাহ। হাতে নিচ্ছি জাতীয় পত্রিকা প্রথম আলো। পড়ার আগে আজকে দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ রোববার 21 জুন 2026, 7 আষাঢ় 1433, 5 মুহররম 1448 হিজরি। খবর পড়া শুরু করছি। ঢাকায় অপরাধ থামছে না, পুলিশের ক্ষমতা নিয়ে প্রশ্ন। লেবাননে থামছে না ইসরায়েলের হরমুজ বন্ধ ঘোষণা ইরানের। আন্তর্জাতিক খবর। নীলে একটু হলুদের আনন্দ, বিশ্বকাপ ফুটবল 2026 ছবি সহ খবরটি এসছে। নাম্বার 9 গোল ব্রাজিলের জন্য স্বস্তি। এই ছিল প্রথম পৃষ্ঠার খবরগুলো। সারা খবরের বিজ্ঞাপন দিয়ে এসছে। আরেকটি খবর নিচে আছে, শেষ হলো 22 লাখ টাকা সুদে ফুটবলারের উৎসব। খুদে ফুটবলারদের উৎসব। শেষ পৃষ্ঠায় প্রথম আলোর শেষ পৃষ্ঠায় মুখ ঢেকে কথা বললে লাল কার্ড কেন, আলমিরন ও নতুন নিয়মের কথা বলা হয়েছে সেখানে। ব্রাজিলের খেলায় সেই নান্দনিকতা কোথায়, খেলার খবরই কিন্তু বেশি এখানে। কুনিয়া যখন সাফার, এটাও খেলার খবর। ছাগল উদ্ধারে কূপে নেমে মৃত্যু 4 জনের, পুরো গ্রামে শোক। 22 মাস বন্ধ 55 সেতু ও 7 সড়কের কাজ। এই ছিল আজকে খবর। প্রথম আলোতে খুব একটা বেশি কিছু নাই, তারপরেও খবরগুলো এসছে। এই খবরটা বিশ্লেষণ করা যেতে পারে। ঢাকায় অপরাধ থামছে না, পুলিশের ক্ষমতা নিয়ে প্রশ্ন। অনবরত অপরাধ চলছে, পুলিশের ক্ষমতা নিয়ে। ধন্যবাদ। আসলে ঢাকায় অপরাধ থামছে না, পুলিশের সক্ষমতা। আমি মনে হচ্ছে যে ঢাকা না, এখানে ঢাকায় যদিও রিপোর্ট করেছে ঢাকাতে, কিন্তু আমি দেখি সমগ্র বাংলাদেশ ব্যাপী নানা রকমের অপরাধ, এবং কিছু কিছু অপরাধ যেগুলো বিশেষ করে মানে যৌন হয়রানি যেটা হচ্ছে, নানা রকমের নির্যাতন হচ্ছে, রেপ হচ্ছে, কিংবা সন্ত্রাসী ছিনতাই হচ্ছে, এটা সমগ্র বাড়ির পাশে নিচে থেকে গুলি করে মারা হচ্ছে। গতকালকে খবর এসেছে বিএনপি নেতাকে কিন্তু খোদ সরকার দিল না, তাকে মেরে ফেলছে। অর্থাৎ এটা মানে অপরাধ এমন একটা জিনিস কাউকে মানে না, সে কিন্তু অপরাধ সে আপন পর ভাবে না। সুতরাং অপরাধের এবং পুলিশের সক্ষমতা নিয়ে প্রশ্ন। আমি এখানে বলতে চাই, পুলিশ মানে যে 2024 সালে যে পুলিশের উপর যে ধকল চলে গেছে, এবং এখন আমরা একটু আশাবাদী যে নতুন সরকার এসছে, পুলিশ সেই আবার সেই মানে সেই পড়ে যাওয়া থেকে তারা যে অত্যাচারিত হয়েছিল, তখন যে ঘটনাটা ঘটেছিল, এখন কিন্তু পুরুষ একটা দাঁড়িয়েছে পুলিশ। এবং সক্ষমতা নিয়ে প্রশ্ন। আমার মনে হয় যে এখন একটু যদি কঠোর হওয়া যায়, তাহলে পুলিশ আবার তা দেখাতে পারে তার যে সক্ষমতা আছে। এবং এই জন্য আমি সরকারকেও অবশ্যই আরো একটু বেশি কঠোর হতে হবে, এবং অপরাধ যাতে, কারণ যে দেশে অপরাধ থাকবে সেই দেশ উন্নতি লাভ করতে পারে না। অর্থাৎ যেখানে সন্ত্রাস থাকে, অর্থনৈতিক ভাবে বা কোনোভাবেই কোনো দেশ জাগতে পারে না। সুতরাং সক্ষমতা আছে, সুন্দর একটা বলা যাবে না, কিন্তু প্রয়োগের জন্য যে পুলিশের সক্ষমতা আছে এবং আগামীতে আরো ভালো হবে। হ্যাঁ, অবশ্যই থাকবে ইনশাআল্লাহ। আন্তর্জাতিক খবর একটি বিশ্লেষণের দরকার। লেবাননে থামছে না ইসরায়েল, হরমুজ বন্ধ ঘোষণা ইরানের। এই খবরটি প্রায়ই আসে, কিন্তু তারপর দিন আবার আমরা একটা জিনিস বলতে পারি, আমরা ধরেন বিশ্বের ব্যাপারে, বিশ্ব হচ্ছে আমরা চাই বিশ্ব শান্তি। সুতরাং যে কোনো যুদ্ধই আমরা চাই না, হরমুজ বলেন বা লেবানন বলেন বা ইসরায়েল বলেন, আমরা কোনো ইরান বলেন, আমরা চাই না। তবে আমরা চাই যে যেসব দেশগুলো সন্ত্রাসী কাণ্ড করে, তাদেরকে যে কোনো উপায়ে একটু দমন করা উচিত, এটাও আমি মনে করি।
আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এখানে বাংলাদেশের একটা প্রধানমন্ত্রীর ছবি সহ খবরটা, সে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ শেষ হলো, 22 লাখ খুদে ফুটবলের উৎসব। যেহেতু সারা বিশ্বে এখন হ্যাঁ। ফুটবল নিয়ে মাতোয়ারা, এর মধ্যে বাংলাদেশের একটি খবর আছে যে ছোট প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। না, এটা আমরা জানি যে কোনো কিছু করতে গেলে সে ছোটবেলা থেকেই সেটা অবশ্যই প্র্যাকটিস থাকা দরকার। এবং এই যে খুদে ফুটবলার যারা প্রাথমিক পর্যায়ে মানে প্রাথমিক স্কুলগুলোতে পড়াশোনা করে, যেহেতু এগুলো আমিও এর সাথে সংযুক্ত ছিলাম এক সময়, যে আসলে খুব ভালো লাগে। এবং এদেরকে যখন ট্রেন করে নেওয়া হয় ভবিষ্যতে কারণ সমগ্র একমাত্র আনন্দ আমি মনে করি মানুষের মধ্যে যে আনন্দ, একেবারে নিষ্পাপ আনন্দ, নির্ভেজাল আনন্দটা হচ্ছে খেলায়। এই খেলাটা মানুষকে সব কাছাকাছি নিয়ে আসে। সেটা কিন্তু কোনো ভাষা মানে না, সংস্কৃতি মানে না, কিন্তু বন্ধুত্ব মানে, সেটা হচ্ছে খেলা। সুতরাং সেই খেলার যে নির্ভেজাল আনন্দ খেলায় পাওয়া যায়, এবং এই খেলাটাকে বিশ্ব দরবারে বাঙালিকে মানে বিশেষ করে মেয়েরা কিন্তু ফুটবলে এগিয়েছে বাংলাদেশে। এবং এই ক্ষুদে ফুটবলাররা যদি একদিন বাংলাদেশের মান রাখবে বলে আমি বিশ্বাস করি, এবং বলতে পারবো যে বাংলাদেশও একদিন বিশ্বকাপে, এখন বিশ্বকাপ চলছে, বাংলাদেশ একদিন ফুটবলে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে, এই আশাবাদ আমার আসলে ক্রিকেট রয়েছে। তো পেয়েছি, মানে ইয়েটাও পাবে। হ্যাঁ, অবশ্যই ফুটবল তো আমাদের কাছে প্রিয় একটা সেইভাবে খেলা। মানে ফুটবল প্রিয় হলেও ক্রিকেটের মতো কিন্তু অতটুকু অগ্রসর হতে পারেনি না, ফুটবলটা। ক্রিকেট এমন একটা খেলা যে আমরা এখন সবার প্রিয় হচ্ছে, কিন্তু ফুটবল কিন্তু পুরনো খেলা, সবাই পছন্দ করে। ফুটবলের ক্ষেত্রে কিন্তু কারোরই না নেই। ক্রিকেট একটু শৌখিন, একটু আলাদা হতে পারে, সবাই পছন্দ করলেও একটু বাংলাদেশ বোঝে না। বিশ্বকাপে খেলবে হ্যাঁ, ইনশাআল্লাহ। যেমন আমি ফুটবল খেলা কেমন ভালো লাগে, যেমন যে দল গোল দেয় মনে হয় এটাই একটা মজা। আমার পক্ষের দিলেও না, বিপক্ষের দিলেও মনে হয় না, জিতছে মজা লাগে। এটা হচ্ছে কি একদম, তবে হ্যাঁ গোলের একটা আনন্দ। গোলের আনন্দ, ওটা একটা মজা। প্রিয় দর্শক, আমরা শেষ করছি প্রথম আলো, যেহেতু আরো দুটি পত্রিকা আমাদের হাতে আছে। সিলেটের স্থানীয় দৈনিক সিলেট বাণী। সিলেট বাণীতে প্রথম যে খবরটি এসছে, প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাচ্ছেন। আজ গতকালকে খবর এসছে পত্রিকায়, আজকে মালয়েশিয়া যাচ্ছেন, মালয়েশিয়ার পর চীনে যাবেন। আরো খবর, রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হলেন সিলেট বিএনপি নেতা আব্দুল সালাম। ব্যারিস্টার সালাম, অভিনন্দন জানাই। আমার ব্যক্তিগতভাবে সালামের সাথে খুব ভালো পরিচয় আছে। একসাথে আমরা অনেক আগে দাবা খেলেছি জালালপুরে, যখন আমার ছিল প্রতিষ্ঠান। সালাম ভাইকে অভিনন্দন জানাচ্ছি। তার গতিশীল নেতৃত্বে 3 বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে, বাংলাদেশের বর্তমান প্রেসিডেন্ট তাকে নিয়োগ দিয়েছে। আরো খবর, নগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আরেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার। 23 জুন সারা দেশে সতর্ক অবস্থায় থাকবে পুলিশ, স্বরাষ্ট্রমন্ত্রী। সিলেটে 24 ঘন্টায় 140 মিলিমিটার বৃষ্টিপাত। সিলেটের মানুষ দেশকে যা দিয়েছে তার প্রতিদান পায়নি প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। দেশের উন্নয়নে অগ্রযাত্রা, ব্যবসায়ীরা অর্থনীতি চালিকা শক্তি হিসাবে ভূমিকা রেখেছেন রেজাউল হাসান কয়েস লুদি, সিলেটের উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান। আরো খবর, সুস্থ থাকতে যোগ ব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত, সিসি প্রশাসক। সিলেট আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন। আমরা গতকালকে মিডিয়াতে দেখেছি, ভারতে রাস্তার উপরে যোগ ব্যায়াম হচ্ছে, একটি নয়মগ্রহণ একটা দৃশ্য দেখেছি। সিসিকে আমাদের প্রশাসককে ধন্যবাদ জানাচ্ছি আয়োজন করার জন্য। শাহজালাল মাজারের ডেগ ও দান বাক্সের নজরদারিতে বসলো সিসি ক্যামেরা। কয়েকদিন থেকে খবরটি এসছে শাহজালাল শাহপরান মাজার নিয়ে। হরমুজ প্রণালী বন্ধ করলো ইরান, জাতীয় পত্রিকা আমরা পড়েছি এটা। এই ছিল মোটামুটি সিলেট বাণীর প্রথম পৃষ্ঠার খবর। শেষ পৃষ্ঠায়, বাণীর শেষ পৃষ্ঠায়, শ্রীমঙ্গলে শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ। এখানে মানববন্ধনের ছবি সহ খবরটি এসছে। চা শিল্পের আধুনিকায়ন ও শ্রমিক কল্যাণের সমন্বিত পরিকল্পনার উপর জোর এমপি মুজিবুর রহমানের। এটা সিলেটের শ্রীমঙ্গলের খবরটা। আরো খবর, ছাত্রকে 4 দিনে একই মাদ্রাসায় নিখোঁজ 2 শিক্ষার্থী, সন্ধান মেলেনি। আসলে কি এটা অপহরণ না কি জন্য হচ্ছে, এটা ভাববার বিষয়। ব্যারিস্টার এম এ সালামকে অভিনন্দন জানালেন মিপ্তা সিদ্দিকী, তাকে আমরা অভিনন্দন জানিয়েছি তাকে। এই ছিল মোটামুটি স্পেশালি খবরটি। না, আরেকটি খবর রয়েছে পড়া বাকি। সাদা পাথর পরিদর্শন করলেন টুরিস্ট পুলিশ প্রধান। এই ছিল সিলেট বাণীর স্থানীয় পত্রিকার খবর। আমরা শুরুতেই ব্যারিস্টার
সালামকে অভিনন্দন জানাচ্ছি। হ্যাঁ, দেখতেছি চেয়ারম্যান হওয়ার আমরা সিলেটে বিএনপি নেতা আব্দুল সালামকে অভিনন্দন জানাচ্ছি যে একটা অত্যন্ত একটা সেবা প্রতিষ্ঠান রেস্কিউ সেন্টারে আমিও এক সময় সদস্য ছিলাম, মানে স্কুল পর্যায়ের সময় থেকেই আমি রেড ক্রিসেন্টের সাথে জড়িত। মূলত এটা আসলে একটা সুন্দর সংগঠন যেখানে মানুষের সেবা করা যায়। আরেকটা জিনিস আপনার হয়তো জানা নাই, এই রেসিসেটকে কিন্তু রেস্কিউরি চালাচ্ছে না, জনগণও কিন্তু তার পাশে আছে। অবশ্যই বিভিন্ন সামাজিক সঙ্গে আমাদের 7টা রোটারি ক্লাব সিলেটে রেসিসেন্টকে একটা কিন্তু ওটির ব্যবস্থা করে দিয়েছিল আর কি, টোটাল। ওটাই তো রেড ক্রিসেন্টের মানবতার তারা সেবা করে, তারা যেভাবে সংগ্রহ করে হোক সেটা অন্য। আর একটা অন্য ধরনের খবর ম্যাডাম, যে সিলেটের মানুষ যা দিয়েছে দেশকে তার প্রতিদান পায়নি স্বয়ং প্রবাস কল্যাণ মন্ত্রী আরিফুল চৌধুরী। এটা হচ্ছে যে আমরা সিলেটবাসী হিসেবে বলি যে সিলেটে বাংলাদেশের যে রেমিটেন্সটা আসে সিলেটে কিন্তু সিলেটের মাধ্যমে বেশি আসে, কারণ সিলেটে বলাই হয় যে 80% মানুষ বিদেশে থাকে, মানে বিশেষ করে লন্ডন বা ইংল্যান্ড অথবা আমেরিকা, বেশিরভাগ থাকে ইংল্যান্ডে। সেখান থেকে যে রেমিটেন্সটা আসে, অর্থাৎ দেশের জন্য তো যেটা মানে অর্থনৈতিক শক্তি বাড়াবার জন্য যে রেমিটেন্সটা সেটা সিলেটবাসী দেয় বেশিরভাগ, কিন্তু সেই অনুপাতে যে প্রতিদান পাওয়াটা সেটা পায়নি বলে, অর্থাৎ এখনো সেই মনে করেন সেই রাস্তাঘাট বা আপনার হাসপাতাল, চিকিৎসা ব্যবস্থা বা সবগুলো উন্নত হচ্ছে না। জনগণ এটা বলতো, বিভিন্ন রাজনৈতিক নেতা বলতো, এখন স্বয়ং মন্ত্রী যখন বলছেন প্রবাস কল্যাণ মন্ত্রী, আমাদের এখন কিন্তু পাওয়ার আশা হয়ে গেল। কিন্তু আরিফুল চৌধুরী এক মন্ত্রী অবস্থায় এই কথাটা বলার অর্থ হচ্ছে উনি করবেন, এই প্রত্যাশা ওনার প্রতি আমাদের রইল। আরেকটি কথা, আমাদের নতুন যে আমাদের চেয়ারম্যান নিযুক্ত রেজাউল হাসান কয়েস রুটি, আমাদের সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান যেটা সিওকে, দেশের উন্নয়ন অগ্রযাত্রা ব্যবসায়ীরা অর্থনীতির চালিকা শক্তি হিসেবে ভূমিকা রাখছে। এই কথাগুলো যদিও সত্য, কিন্তু একজন নগর উন্নয়নের চেয়ারম্যান হিসেবে যখন বলবে তখন জিনিসটা কিন্তু আরো একটা উচ্চ মাত্রার স্থান পায়। এখানে বলার মানে হচ্ছে গিয়ে যে আমাদের এখানে যে ব্যবসায়ীদের যে যতটুকু মানে সুযোগ সুবিধা সম্মান যা দেওয়া উচিত সেই পর্যায়ে আর কি দেশ দিতে চাচ্ছে। কারণ একজন প্রশাসক হলে যারা আর কি রাজনীতিতে থাকেন বা যারা দেশকে পরিচালনা করে দায়িত্বে থাকেন, কর্তৃপক্ষ থাকেন, তারা যখন এই বিষয়টা বুঝে থাকেন যে হ্যাঁ তারা ব্যবসায়ীরা অর্থনীতির চালিকা শক্তি, সেই চালিকা শক্তিটাকে চলমান রাখার জন্য যে দায়িত্বগুলো পালন করা উচিত সেটা অবশ্যই তারা পালন করবেন। এবং ব্যবসায়ীদের সুযোগ সুবিধা এবং ব্যবসায়ীদের এটুকু দেখা উচিত, ব্যবসায়ীরা যেন সব ব্যবসা করে, যারা সাধারণ নাগরিক আমরা যেন সেই অসৎ ব্যবসার কবলে পড়ে আমরা যা চারদিকে দেখছি যে আমরা জানি নাস্তানাবুদ না হয়ে যায়। এক কথা যে ব্যবসায় উন্নতি হলেই কিন্তু দেশের উন্নতি হবে, ব্যবসার চালিকা শক্তিটা কিন্তু দেশের একটা চালিকা শক্তি। আমি এই বক্তব্য রাখা যখন নগর উন্নয়নের চেয়ারম্যান বলেছেন ব্যবসায়ীদের পাশে উনি থাকবেন, ব্যবসার উন্নতি যাতে করা যায় সেই সুগম পথ উনি ব্যবসা বান্ধব পরিবেশ করে দিবেন। ওটা ভালো একটা শিশির প্রসাদ। আমরা জানি যে আন্তর্জাতিক ভাবে যে সিলেটেও আন্তর্জাতিক যোগ দিবস পালন হয়েছে, সমগ্র পৃথিবী ব্যাপী হয়েছে, কিন্তু এই যোগ ব্যায়ামটা আসলে শুধুমাত্র যে যোগ ব্যায়ামটা একদম শরীরের জন্য প্রয়োজন তা না, মনের জন্য প্রয়োজন। আমরা দেখেছি যে অনেক সময় ডক্টররা অনেক সময় সাজেস্ট করে, করোনার সময় বিশেষ করে দেখা গেছে যে আপনার যে মেডিসিন যেটা না করে, অনেক সময় ব্যায়ামটা মানে কিছু কিছু এক্সারসাইজ ওরা দিয়েছিলেন, অনেক সময় দেখা গেছে সেটা মানে মেডিসিনের থেকে বড় বেশি কাজ করে। তাইলে এই যোগব্যায়ামটা আমাদের শরীর এবং মনকে সুস্থ করে। সুতরাং এটা যে অভ্যাসে পরিণত করা উচিত, আমি মনে করি আসলেই প্রত্যেকের অভ্যাসে পরিণত করা উচিত। দেখেন এখন কিন্তু অনেক ডায়াবেটিস বলেন বা বিভিন্ন রোগ বেড়ে গেছে, একই কথা বলে হাঁটতে হবে, এক্সারসাইজ করতে হবে, কিন্তু আমরা সেটা করি না। আমরা বিভিন্ন দিবস পালন করি, এই দিবসের মতোই একটা যোগব্যায়াম দিবস। সুতরাং আমি মনে করি এটাকে খুবই প্রতিদিন এবং অন্যান্য দিবসের থেকে এই দিবসটা খুবই গুরুত্বপূর্ণ। মানে এটাকে মনে করিয়ে দেয়া যে আমার অভ্যাসটা বজায় রাখতে হবে, আমাকে সুস্থ থাকতে হলে, আমাকে মানসিক ভাবে সুস্থ থাকতে হলে, শারীরিক ভাবে সুস্থ থাকতে হলে অবশ্যই আমাদের ব্যায়াম করা উচিত। ম্যাডাম আরেকটা কথা, যোগ ব্যায়াম কিন্তু তেমন কোনো ইন্টারভেন্স কিছু লাগে না, এখানে নিজস্ব শরীরের উপর দিয়ে সবকিছু করা যায়, আলাদা কিছু না, এটা কোনো আলাদা কোনো খরচ নেই, এটা একটা বড় বিষয়। আমরা এই খবরের মধ্য দিয়ে আমরা প্রত্যেকটা পরিবারের জন্য এরকম যোগ ব্যায়াম করে সুস্থ থাকে শারীরিক মানসিক ভাবে। কয়েকদিন থেকে সিলেটের টপ অফ দ্য টাউন একটি খবর যেটা আসছে, শাহজালাল শাহপরান মাজার নিয়ে সরকারের নিয়ন্ত্রণে
হয়েছে, অর্থাৎ জেলা প্রশাসকের নিয়ন্ত্রণ আনা হচ্ছে। শাহজালাল মাজারে ডেগ উল্টা দান বাক্সে নজর বলতে বসলো সিসি ক্যামেরা দিয়ে এটা এখন দেখানো হচ্ছে। আসলে দান জিনিসটা যেভাবে দেওয়া হয়, এটা হচ্ছে যার সাথে যার সম্পর্ক এভাবে দেওয়া হয়, না সেটাকে এখানে একটু সিসি বিষয় আছে ক্যামেরার ভাই। মধ্যে আনলে কতটুকু এটা কি হবে, এটা না, এটা ভাবনার বিষয়। যদি ভাবার বিষয়, আমি এটা ব্যক্তিগতভাবে বলবো, এটা আসলে এক একজনের একটা নিশ্চয়ই এটা ভালোর জন্য হয়েছে। কারণ দান বাক্স যেটাই হোক, সেখানে আমরা যেমন ধর্ম পালন করি, ধর্মটাকে আমরা একটা ব্যবসা হিসেবে যখন ধরি, তখন একটা প্রবলেম হয়ে যায়। ধর্ম হচ্ছে গিয়ে একদম নিষ্কাম ধর্ম, মানে আমি কোনো কিছু আশা না করে করবো, কিন্তু একমাত্র পাওয়ার আশা হ্যাঁ, থাকবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে। আমরা যাই সৃষ্টিকর্তা যিনি আছেন, কিন্তু আমরা মনে করি সে সৃষ্টিকর্তা থেকে তখন ওই ড্যাগের দিকে মন যায়, কত টাকা হলো, কত টাকা নেব। সুতরাং এই জায়গাটা থেকে এটা ওখানকার যারা পর্যটক আসেন, যারা বিভিন্ন যারা ধর্মীয় কারণে আসেন, তাদের সুযোগ সুবিধা, তাদেরকে কিছু সুযোগ দেওয়ার জন্য, সুবিধা দেওয়ার জন্য এইটা ব্যবহার করা উচিত। তা না করে আমরা দেখা যায় যে তার কোনো হিসাব থাকে না। হ্যাঁ, সেই হিসেবেই তারা নিয়েছেন বলে তারা বলেছেন, এবং এটা ক্যামেরায় থাকলে তো ভালো কাজ। আমি যদি সৎ কাজ করি, আমি ক্যামেরার মধ্যে থাকলে প্রবলেম কি? প্রবলেম নেই তো। সুন্দর সাপোর্ট দিয়ে কথা বলছেন আপনি, এবং সত্যিকার অর্থে প্রত্যেকটা জিনিসের হিসাব জবাবদিহিতা থাকা থাকা অবশ্যই দরকার। থাকা দরকার। জেলা প্রশাসক যে উদ্যোগ নিয়েছেন, এখানে বিপক্ষেও যারা শাহজালালের মাজার ভক্ত অনুরাগী অন্য ধরনের কথাও বলছে। পরিশেষে আমারও মনে করি দুই কর্তৃপক্ষ, অর্থাৎ এতদিন যারা মাজার চালিয়েছেন, যে কমিটি আছে, তাদের সমন্বয়ে যদি সরকার এটা করে, তাহলে উভয়ের মধ্যে একটা সুন্দর সম্প্রীতি থাকবে। নিশ্চয়ই তাদের মতামত ছাড়া করতে পারবে না। সিলেট বাণীর শেষ পৃষ্ঠায় পড়বো, তারপর আবার অতিথির কাছে আসবো আমি। চা শিল্পের আধুনিকায়ন ও শ্রমিক কল্যাণে সমন্বিত পরিকল্পনার উপর জোর এমপি মুজিবুর রহমান। আমাদের চায়ের রাজধানী হচ্ছে কিন্তু শ্রীমঙ্গল, সেখানকার এমপি বলেছেন কথাটি। সিলেটে শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ, এটাও ইয়েতে হয়েছে। বাংলাদেশের মতো একটা ঘটনা, সম্প্রীতির দেশ, সেখানে এই ধরনের ঘটনাগুলো অনেক সময় আমাদের সম্প্রীতি বিনষ্ট করে। আমাদের মনে হয় প্রশাসন এদিকে এগিয়ে আসবেন। আরো খবর, সাদা পাথর পরিদর্শন করলেন টুরিস্ট পুলিশ প্রধান। ছাত্রকে 4 দিনে একই মাদ্রাসার নিখোঁজ 2 শিক্ষার্থীর সন্ধান মেলেনি। এই ছিল মোটামুটি খবর। বাকি খবরগুলো অন্য প্রথম পৃষ্ঠার খবর। এই নিখোঁজের আসলে কি, এই নিখোঁজ যে মানে সেই যে সব জায়গায় হচ্ছে নিখোঁজ, মাদ্রাসার বলেন, স্কুলে বলেন, বা গৃহবধূ বলেন, বাচ্চা নিয়ে চলে গেছে, বা বিভিন্ন ভাবে নিখোঁজ হচ্ছে। আসলে নিখোঁজ না আত্মগোপন, এবং কিন্তু পরে কিন্তু অনেক রেজাল্ট বের হয়, নানাভাবে বের হয়। এখন আমার হচ্ছে আত্মগোপন, এই যে নিখোঁজের আড়ালে মানে গণঘটার মধ্যে এটা করার সুযোগ পাচ্ছে। সুতরাং আমরা যদি একটু আইন শৃঙ্খলার উন্নতি ঘটাতে পারি, এই নিখোঁজটা কিন্তু কমবে বলেই মনে হয়। আর সবকিছু মেনে হচ্ছে আইন শৃঙ্খলা। এই নিখোঁজ গুলো কিন্তু অন্য সময় দেখা যায় যে কিছুদিন পরে আত্মগোপনে যদি 2-4 জন যায়, 10 জনের মধ্যে একজন যদি আত্মগোপনে যায়, 9 জন নিখোঁজের সেই চাইটা ওইটা নষ্ট আমি হয়ে একটা যায়। উদাহরণ দিই। আমি আবারও আসছি আরেকটি পত্রিকা হাতে নিয়ে, বাংলাদেশ মিডিয়া। বাংলাদেশ মিডিয়ায় প্রথমে আন্তর্জাতিক খবর দিয়ে শুরু করছি। রোববারের মধ্যে ইরান যুদ্ধ অবসানের সংলাপ সম্ভব, জেডি ভ্যান্স। হরমুজ প্রণালী বন্ধ করলো ইরান, ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন। এখানে আরো কিছু খবরের দিক তুলে ধরা হয়েছে। নেতানিয়াহুর উপর চাপ বাড়ছে ইসরায়েলের ভেতর থেকেই, তবে কি ইরান যুদ্ধ ভুল ছিল, প্রশ্নবোধক চিহ্ন। নেতানিয়াহুকে মানসিকভাবে সুস্থ রাখতে মাঝে মধ্যে কঠিন হতে হয়, বলেছেন ট্রাম্প। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর খবর, খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে। যে শিশুদের যে খেলাধুলার খবর, প্রধানমন্ত্রী সঠিক বলেছেন। অন্য একটি খবর, একদলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে খুলনা সার্কিট হাউস ময়দানে বলেছেন, নব্য ফাঁসিবাদকে বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন বিরোধী দলনেতা ডক্টর শফিকুর রহমান। সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী। অভাবে নিজের মেয়েকে বিক্রি করে স্ত্রীকে বলেছিলেন জিন পরি নিয়ে গেছে। এই ধরনের বাবা অভাবে পড়ে এই ধরনের কাজটিও করেছে। 3 দিনে যে 3 কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা চুক্তি, তার একটি প্রতিবেদন। বাবাকে মুক্তিযুদ্ধে শহীদ বলার বক্তব্য ছিল অসাবধানত। স্বয়ং সংসদে একজন নীলফামারীর সংসদ সদস্য বলেছিলেন, শহীদ একজন যোদ্ধার শহীদ সন্তান
পরে তখন মিডিয়ায় আসে যে উনি 71 সালে শহীদ হয়েছে বাবা, 81 সালে ওনার জন্ম, হাউ পসিবল, এটা নিয়ে উনি ব্যাখ্যা দিয়েছেন, সেটা অসাবধানতামূলক হয়েছিল। মুন্সিগঞ্জে জেলার উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে মির্জা ফখরুল। এই ছিল প্রথম পৃষ্ঠা বাংলাদেশ মিডিয়া। শেষ পৃষ্ঠায় আসছি। নিউ ইয়র্কে টাইমসের কলাম, বিশ্বকে এক ভয়ঙ্কর শিক্ষা দিল ইরান। নারীকে আপনি সেই মাল বলা উচিত, এনামূল প্রত্যাহার। শুধু বেতন নয়, আরো যেসব সুবিধা পাচ্ছেন সরকারি আইনজীবীরা। চুপ করেন, একবারে খেয়ে ফেলবো সালিশ বৈঠকে এমপি হানজালা। মাদারীপুরের একটি সালিশি বৈঠকে মাদারীপুর 1 আসনের এমপি খেলাফত মজলিস থেকে যিনি পাশ করেছিলেন, সে হুমকি দিয়েছেন এইভাবে। আগস্টে চালু হচ্ছে পাবনা ঢাকা সরাসরি ট্রেন চলাচল, রেলমন্ত্রী। এক পাও সরব না, বিএসএফ কে বিজিবির কড়া হুঁশিয়ারি। রাজশাহীতে জুয়েলার্সের 200 ভরি স্বর্ণ ও 25 লাখ টাকা লুট। আরো খবর, ইরানি যুদ্ধে চীনের লাভ ক্ষতির একটি পরিসংখ্যান। মেলিনুকে আবার খোঁচা ট্রাম্পের, তিনি আমার বড় ভক্ত ছিলেন। এই খবরগুলো দিয়ে আমি বাংলাদেশ মিডিয়া শেষ করলাম। আসছি অতিথির কাছে। প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন যে বাচ্চাদেরকে নিয়ে যে একটা অনুষ্ঠান, এখানে প্রায় 22 লাখ ছেলে মেয়ে। গুরুত্বপূর্ণ কথা বলেছেন প্রধানমন্ত্রী আমাদের, যে লেখাপড়াটা আগে যেতে হবে। লেখাপড়া ছাড়া কিন্তু কোনো কাজই হচ্ছে না। যে কাজে আমরা করি তার মধ্যে যদি শিক্ষা না থাকে, তবে সে কোনো ভালো কাজও আমরা ভালোভাবে এগিয়ে নিতে পারি না। সুতরাং সবকিছুর মূল্য হচ্ছে লেখাপড়া, এবং প্রধানমন্ত্রী এটা কিন্তু যথার্থ বলেছেন যে লেখাপড়া শুধু খেলাধুলা নয়, খেলাধুলার পাশাপাশি লেখাপড়াকে এগিয়ে নিয়ে যেতে হবে। একজন ভালো খেলোয়াড় হতে গেলে কিন্তু লেখাপড়ার প্রয়োজন আছে। তাকে বিশ্বমানে যখন খেলবে, তার লেখাপড়ার গতি যদি না থাকে, তাহলে সে বিশ্বমানে খেলার চান্স থাকে। অবশ্যই এখানে দেখেন একটা গুরুত্বপূর্ণ খবর, যে অভাবে নিজের মেয়েকে বিক্রি করে স্ত্রীকে বলেছিলেন জিন পরি নিয়ে গেছে। এটা আমি শুধু অভাব বলবো না, এটা মানসিকতার, ভালো মানসিকতার অভাব বলবো। তার আর্থিক অভাব কোনো পিতাকে, কোনো বাবা, কোনো সন্তানকে মা বাবা বিক্রি করতে পারে, আর্থিক অভাব এটা হতে পারে না। তাকে মানসিকতার মানে ভালো মানসিকতার অভাব রয়েছে। কারণ একজন স্ত্রীকে বলেছিলেন যে জিন পরি নিয়ে গেছে, বিক্রি করছে। হ্যাঁ, তবে যে এখানে কিন্তু দুটো আমাদেরকে বিষয় আমাদের দেখা উচিত, যে একটা অভাব আছে, এবং আমাদের সমাজের যে অভাবটা কতদূর পর্যায়ে গেছে, সেই অভাবের একটা দিতে পারছে, যে অভাবের নাম দিতে পারছে যে অভাবের কারণে বিক্রি করেছি। অভাব রয়েছে, কিন্তু অভাবের কারণে একজন বাবা তার মেয়েকে বিক্রি করতে পারে না। সুতরাং এখানে দেখতে হবে মানসিকতা। এইভাবে আমাদের সমাজের অভাবের কারণে হোক, যে কারণে হোক, আমাদের যে মানবিকতাটা কোন পর্যায়ে গেছে, এটা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। মাগুরাই ঘটনাটি, বাংলাদেশের মাগুরাই ঘটনা ঘটেছে। আমরা চাই এই মাগুরার এই সংবাদটুকু ওখানে জেনে শেষ হয়, বাংলাদেশে ছড়িয়ে না পড়ে সংক্রামক হিসাবে। এই যে বাবাকে শহীদ মুক্তিযুদ্ধের শহীদ বলে একজন সংসদ সদস্য বক্তব্য রেখেছিলেন, উনি আবার এটা অসাবধানতা বসা তুলেছে। শুধুমাত্র এখানে না, আমরা দেখছি যে এটা একটা মানে ফোবিয়া, মানে একটা রোগের মতো হয়ে গেছে। বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কথা বলেই বলে এটা ভুল হয়ে গেছে, এটা ভুল। এটা আমি মনে করি না যে এটা সঠিক। আমি যখন সংসদের মতো একটা জায়গায় যাই, তখন আমরা মোটামুটি পরিপক্ক হয়ে, আমরা একটা ওখানকার উপযুক্ত হয়েই যাই। সুতরাং অসাবধানতা বশত এমন কিছু কথা বলা ঠিক না, যে এটা মানে একেবারে নিজের অস্তিত্বকে অস্বীকার করা হয়। আমি এখানে তো যাই হোক, তিনি বলেছেন তাও ভালো, যে স্বীকার করেছেন যে আমার ভুল হয়ে গেছে, এটা এর জন্য তাকে সাধুবাদ জানাই। এই দায়িত্বশীল ব্যক্তিরা দায়িত্ব যারা যে সেই ধরনের কথা বলবেন, এটা আশা করবো যে পরবর্তীতে কোনো দায়িত্ববানরা যেন দায়িত্বহীন কোনো কথা না বলেন। হরমুজ প্রণালী বন্ধ হলো, যার যদি খবর, এটা আমি ইসরায়েলের যুদ্ধবিরতি নিয়ে কথা বলবেন না। আমরা সব জায়গায় যুদ্ধ চাই না, শান্তি চাই। আমরা চাই সবকিছু পৃথিবী খোলা থাকুক, শান্তি থাকুক, এটাই আমরা চাই। বিএনপির সেকেন্ড ম্যান আমাদের মির্জা ফখরুল ইসলাম মুন্সিগঞ্জ জেলার উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে গিয়েছেন, সেখানে যে উদ্বোধন করেছেন, উনি কাজ করছেন। ওনাকে কিভাবে আমরা ওনার এই কাজকে মুন্সিগঞ্জের বাসী উপকার শুধু মুন্সিগঞ্জ না, উনি তো দেশের মন্ত্রী এখন। মানে আমরা যে কোনো জায়গায় মন্ত্রী গেছে বেশ ভালো, আমরা খুশি হই। আমরা খুশি হই তখন যখন আশ্বাস পাই, কিন্তু খুশিটা
তখন হওয়া উচিত সব আশ্বাসগুলো যখন বাস্তবে রূপ নেবে, আমি মনে করি। কারণ আশ্বাস তো আমরা বাংলাদেশের জন্মলগ্ন থেকে পেয়ে আসছি, সেই যখন তখন। কিন্তু আশ্বাসের পর আমরা কতটুকু কাজ পেয়েছি সেটা আমরা আশা করব যে, যেহেতু অনেকদিন পরে আমরা একটা গণতান্ত্রিক সরকার পেয়েছি, অবশ্যই আমরা আশাবাদী। যাক, মুন্সিগঞ্জের মানুষ এখানে সাবেক বিএনপির থেকেই পাশ করেছিলেন, বদরুজ্জামান চৌধুরী শিক্ষামন্ত্রী ছিলেন, বাংলাদেশের প্রেসিডেন্টের দায়িত্ব প্রেসিডেন্ট পালন ছিলেন। করেছে, সেই জায়গাতে উন্নয়ন কাজের অগ্রগতি দেখার জন্য পরিদর্শনে গেছেন। এইভাবে সারা মুন্সিগঞ্জের মতো প্রত্যেকটি জেলায় এলজিডি মন্ত্রী কাজ করবেন, এই প্রত্যাশা আমাদের রইল। নিউ ইয়র্ক টাইমস এর কলাম, বিশ্বকে ইরান নিয়ে আর আমরা বলার কোনো দরকার নেই। এই খবরটি, গৃহবধূর আত্মহত্যা, একটা নারী নেত্রী আজকে আমাদের খবর বিশ্লেষণে আছেন। সিসিটিভির নজরবন্দির যৌতুকের নির্যাতনে গৃহবধূর আত্মহত্যা, এই আত্মহত্যার খবর প্রায়শই আমরা পাই। দেখেন আত্মহত্যাটা, হ্যাঁ, আমি তো এটা মানে মানুষ এখন আর নিজেকে মানে মেরে ফেলতে কোনো দ্বিধা করছে না। যে জীবনটা অত্যন্ত সুন্দর বলে আমরা পৃথিবীতে বেঁচে থাকতে চাই, সেই জীবনটা কখন বিসর্জন দিতে পারে। এবং সেখানে শুধু এই আত্মহত্যাকে আমরা যদি বলে আত্মহত্যা, দেখা গেছে যে আত্মহত্যার নামে আসলে হত্যা করা হচ্ছে। সুতরাং সেই জায়গাটাও দেখা উচিত যে এটা আত্মহত্যা করলে কে প্ররোচিত করেছে, কি কারণে সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। অর্থাৎ আমাদের সমাজ ব্যবস্থাকে এমন পর্যায়ে চলে গেছে যে মানে প্রায় দিনে আমরা পত্রিকা খুললে দেখি, ফেসবুক খুললে তো আর কথা নেই, খবর কিন্তু পত্রিকায় আসে, অনেক গ্রামে গঞ্জে আরো ঘটনা এরকম, এবং সোশ্যাল মিডিয়ায় কিন্তু বেশি আসে। সুতরাং আত্মহত্যা জিনিসটা অত্যন্ত দুঃখজনক। আমরা আশা করব যে আমরা যেন যুদ্ধ করেই বাঁচতে চাই, মানে প্রত্যেকটা মানুষের জীবনে যুদ্ধ হয়েছে। যারা আত্মহত্যা করার মতো মেন্টালিটি করে তাদেরকে বুঝতে হবে যে আমাদেরকে বাঁচতে হবে যুদ্ধ করেই, সে যে কোনো জায়গায়। হয়তো বা আমরা একটু কঠিন যুদ্ধ করছি, কিন্তু আমরা যদি মনে করি আমরা সব ভালো আছে, তারপরে একটা আমাদের যুদ্ধ থাকে, শরীরের যুদ্ধ থাকতে পারে, মন শরীর খারাপ বাঁচবার। সুতরাং এখানে আত্মহত্যা সমাধান হতে পারে না। আর দেশের জন্য মেসেজ হচ্ছে আত্মহত্যা যাতে না হয়, এবং আত্মহত্যাকে যেন আত্মহত্যা বলে কখনো সেটা চালানো না হয়। আত্মহত্যা কিনা বা হত্যা কিনা এটা একটু ভালো মতো অবশ্যই তদন্ত করে বিচার করা উচিত, এবং আত্মহত্যা সত্যিকার অর্থে আমাদের প্রত্যেকটি ধর্মে আত্মহত্যাকে উৎসাহিত করা হয়। দেখেন এইখানে যে পরে আসছি, এটা যেহেতু আপনাকে আসবো তার জন্য। আত্মহত্যা কিন্তু আমাদের ইসলাম ধর্মে মানে হাদিসের মধ্যে বর্ণনা করে হয়েছে, এটা মহাপাপ। এটা সব ধর্মে, এটা কোন ধর্মই কিন্তু উৎসাহিত করে না, এবং যুগে যুগে এটা হয়ে আসছে। এই সভ্য যুগে, আধুনিক যুগে এখন আত্মহত্যা হোক, এটা আমরা চাই না। এই ঘটনার জন্য আর পুনরাবৃত্তি না আসে সেই প্রত্যাশা। নারীকে আপনি সেই মান, এটার সাথে এটা সংযুক্ত যে নারী নির্যাতন, এটা এক ধরনের নারীকে অপমান, নির্যাতন। কথা বলে একজন দায়িত্ববান লোক, দায়িত্বশীল লোক, তাকে যে পর্যায়ে সে থাকুক, কোনো মানুষকে সেইভাবে কথা বলতে পারে না। সে তো জনগণের সেবক। সুতরাং তাকে কথা বলতে হবে অত্যন্ত ভদ্রতার সাথে। অর্থাৎ নারীকে যে সম্মান দেওয়া হচ্ছে না, আমরা কিছুদিন আগে দেখেছি নারীদের বিশেষ অঙ্গ নিয়ে পর্যন্ত স্লোগান দেওয়া, নোংরা কথা বলা। অর্থাৎ মেয়েদেরকে এই যে একদম নিচু পর্যায়ে, এই নারীরা এখন আসলেই নিজেরা শঙ্কিত থাকে সব না। এই কথাগুলো অত্যন্ত নারীর জন্য অসম্মানজনক কথা। এনামুলকে প্রত্যাহার করা হচ্ছে অনেকদিন পর, কিন্তু করা হলো। এটা অন্তপক্ষে পাপ কাউকে বাপকে ছাড়ে না। আসলে পুলিশ জনগণের বন্ধুর মতো সুলভ ব্যবহার করবে। আর একটা দেশের হাল অবস্থার উপরে দেখলে 200 ভরি স্বর্ণ, 25 লাখ টাকা লুট হয়েছে রাজশাহীতে জুয়েলার্স এর দোকানে। এই ধরনের ঘটনা এগুলো তো হচ্ছে, এটার মতো এইরকম একটা ঘটনা। সুতরাং এটা সবকিছু এই জাতীয় ঘটনাগুলোই হচ্ছে আইন শৃঙ্খলার অবনতি। আইন শৃঙ্খলার অবনতি মানে হচ্ছে দেশকে পিছিয়ে নেয়া, এবং দেশের সম্মান বাড়ে না, কমে। সুতরাং দেশের উন্নয়নের জন্য যাদের মধ্যে দেশপ্রেম আছে, অন্তত তারা এই কাজগুলো করবেন, এবং সরকারকে বিশেষ করে এ ব্যাপারে কঠোর হতে হবে। আইন শৃঙ্খলা রক্ষায় আরো কঠোর পদক্ষেপ নিতে হবে। অনেক ধন্যবাদ। সরকারকেও আপনি আশ্বস্ত করেছেন এইভাবে যে দেশের স্বার্থে চুরি ডাকাতি হবে, দেশ বন্ধ হবে না, কিন্তু এই ধরনের দুর্ধর্ষ চুরি যেন না হয়। ছোটখাটো চুরি কখনোই বন্ধ হওয়া সম্ভব নয়, এবং ধর্মীয় অনুশাসনের মধ্য দিয়ে অনেকটা ছোটখাটো চুরি বন্ধ করা যায়, কিন্তু এগুলো আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া কিন্তু এটা সম্ভব হয় না। প্রিয় দর্শক, সময়ের স্বল্পতায় আমরা আর অগ্রসর হতে পারলাম না। আপনার বেশ কয়েকদিন পর আপনাকে পেয়েছি আমরা। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর বিশ্লেষণের জন্য। আশা করি আগামীতে আপনাকে আমরা যথারীতি আমাদের
স্টুডিওতে পাবো এই প্রত্যাশা রেখে প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আর আগামীকালকে আবার একই সময় আমরা অন্য পত্রিকা নিয়ে অন্য অতিথিকে নিয়ে আসবো। সেই পর্যন্তই আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।